বাবা সিকিউরিটি গার্ডে কাজ করতো রাত্রেবেলা, আর সকালে করে আমাকে মাঠে নিয়ে আসতো। ফার্স্ট সৈয়দ মুশতাক আলীতে চান্স পাই তখন আমার বয়স ১৬ ছিল, ক্লাস 10-এ যখন পড়ি। তখন ফ্যামিলি থেকে কোনো প্রেশার ছিল না, বাট প্রেশার আমার উপর ছিল যে অত সিনিয়র দাদাদের সাথে কিভাবে থাকবো, কিভাবে কথা বলবো, কেমন কি ব্যাটিং করবো। অত ফাস্ট বোলিং স্পিড হয়তো খেলিনি কোনোদিন, তাদের সাথে ফেস করতে হবে। তখন দিন দাদাও ছিল, ওদের বল খেলতে হয়েছে। এমন কি হলো যে তোমাকে বেঙ্গল থেকে রেলওয়েজ যেতে হলো? আর আমার ঠিক বন্ডিংও ভালো হচ্ছিল না কোচের সাথে, তো সেই কারণে আমার ডিসিশনটা নিতেই হলো। হাই এভরিওয়ান, আই এম আরিয়ান। আই এম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড অফ ক্রিক ইনসাইডার্স। আজকে আমার সাথে যে প্লেয়ার আছে, যে তাকে আমরা খুবই ওর অ্যাটাকিং ব্যাটিংয়ের জন্য জানি, আর অলরাউন্ড ক্যাপাবিলিটিও অনেক আছে। তার নাম হচ্ছে তৌফিকুদ্দিন মণ্ডল। ইনি খুবই ভালো প্লেয়ার, আর সব এজ গ্রুপ খেলেছে বেঙ্গলের জন্য, আর এখন কারেন্টলি রেলওয়েজের জন্য খেলছে। বরাবরই পারফর্ম করে, আর বিপিএলও খেলছে লাস্ট 2 বছর ধরে, আর খুব ভালো পারফরমেন্স করছে আমরা দেখতে পাচ্ছি। খুব কম বল খেলে, কিন্তু ম্যাচটা পুরো ঘুরিয়ে দেন। তো তৌফিক, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। 2 বছর খেলছো মুর্শিদাবাদ কিংসের হয়ে, আর 2 বছরই ফাইনাল খেলছে। তো কেমন ফিলিং, কেমন লাগে এত একটা ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করা এত ভালো? খুবই ভালো লাগছে। ফ্র্যাঞ্চাইজি, সত্যি কথা বলতে এরকম ফ্র্যাঞ্চাইজির সাথে খেলে আমার নিজেরই ভালো লাগে যে কোনো রকম প্রেশার থাকে না। একটা ম্যাচ হারলে বা কোনো খারাপ সিচুয়েশনেও সবসময় পজিটিভ থিঙ্ক দিয়ে কথাবার্তা শুরু থেকে যে আমরা আছি, তোমরা ফ্রিলি খেলো। তো এই দিক দিয়ে আমাদের অনেক বেশি হেল্প হয়। যখন প্রথমবার সুযোগ পেলে এই ফ্র্যাঞ্চাইজিতে, তো তখন এনভায়রনমেন্টটা কেমন ছিল? ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট কেমন থাকে বরাবরই? ড্রেসিং রুম এনভায়রনমেন্ট বলতে গেলে খুবই ভালো। কোনো রকম মানে ওখানে ফার্স্ট বলে না, ঠিক আইপিএল এর মতো নতুন, সবাই নতুন, প্রায় নতুন কিভাবে স্টার্ট হচ্ছে, ঠিক ওই যে ফিলিংটা খুব সুন্দর। যখন আমাদেরকে এসে বলে যে তোমরা এই সিলেকশন হয়েছে আমাদের, তো আমরা চাই ভালো খেলতে, কোনো রকম এক্সপেকটেশন নেই যে জিততে হবে বা ফাইনাল চ্যাম্পিয়ন হতে হবে, তোমরা তোমাদের বেস্ট দাও, এইসব যখন কথাবার্তা শুনি তখন খুব ভালো লাগে। আর তোমার ক্যারিয়ারের ব্যাপারে, তোমার জার্নির ব্যাপারে আরো জানবো। তখন শুরু করি তোমার আর্লি লাইফ থেকে। তো তুমি কোথা থেকে বিলং করো? আমি কলকাতায় আমার বাড়ি, মানে বেসিক্যালি আমি গ্রামের ছেলে। আমার আসল বাড়ি হচ্ছে খেলারামপুর, সেটা হচ্ছে উপস্থিত। আচ্ছা, তো ওখানে ক্রিকেটিং এনভায়রনমেন্ট আছে কলকাতার মতো? না, ওখানে কিছু না। তো তোমার এই প্যাশনটা কি করে জাগলো তোমার মধ্যে? প্যাশনটা বলতে গেলে ছোটবেলায় খেলা দেখতাম, বাবাকে জেদ করেছিলাম যে আহ, তখন জানতাম না যে কি হয়, বাট বলতাম আমাকে ক্রিকেট স্কুলে ভর্তি করে দাও, নাহলে আমি স্কুলে যাব না, পড়াশোনা করব না। সেই জেদের কারণে হয়তো বাবা ভর্তি করে দিয়েছে। তো ওখানে তুমি মানে ক্যাম্প আছে ওখানে? ওখানে ক্যাম্প ছিল না, ওখান থেকে আমাকে শিফট হতে হয়েছে বারুইপুরে। ওখানে যখন ফার্স্ট আমার ক্যাম্প হচ্ছে বারুইপুরে, ওখানে শিফট হতে হয়েছিল প্র্যাকটিসের জন্য। তো শুরু থেকেই ক্রিকেট খেলছো? হ্যাঁ। আর বাড়ি থেকে সাপোর্ট কিরম ছিল, বাবা বাড়ি বাদে? থেকে সাপোর্ট না হলে হয়তো এতদূর আসতে পারতাম না, যেরকম সিচুয়েশন থেকে, যেরকম ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমি বিলং করছিলাম। সত্যি কথা বলতে হয়তো মানে এরকম আর কোনো ফ্যামিলি কেউ সাপোর্ট পেয়েছে কিনা আমি বলতে পারবো না। আমাকে প্রচুর সাপোর্ট করেছে বাবা মা, না হলে আর এই অবধি আসতে পারতাম না। তো তোমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেমন ছিল ক্রিকেট খেলার জন্য? ফাইন্যান্সিয়াল স্ট্রেন্থ বলতে যখন ক্রিকেট খেলা স্টার্ট করি তখন বাবা, মানে আমরা খুবই গরিব বলতে গেলে। বাবা সিকিউরিটি গার্ডে কাজ করতো রাত্রেবেলা, আর সকালে করে আমাকে মাঠে নিয়ে আসতো। তো তোমার বাবা, এখন তুমি একটা এস্টাবলিশ প্লেয়ার কলকাতা মাঠে, তোমার একটা সিকিউর জবও আছে। তো এখন তোমার ওই পাস্ট দেখে কেমন লাগে? একটা জিনিস মনে হয়, পাস যখন দেখি কোনোদিন রিগ্রেট ফিল হয় না যে এত এর থেকে, বাট খুব ভালো লাগে যে এরকম সিচুয়েশন দিয়ে আমার বাবাকে আমাকে এত মেন্টালি স্ট্রং করে এমন একটা সিচুয়েশনে এনেছে। তো পুরো থ্যাঙ্কফুল আমি আমার ফ্যামিলি আর বাবা মাকে। তোমার বাড়ির ওখানে তোমার এরিয়াতে খেলে কেউ চাকরি পেয়েছে কি এর আগে? না, ওখানে তো কেউ পাইনি। তো তুমি একটা এক্সাম্পল সেট করছো ওখানে, যে ক্রিকেট খেলেও চাকরি পাওয়া যায়, স্টেবল হতে পারে কেউ। এটা কিন্তু আমার মনে হয় যে সব বাবা মায়েরই সব ছেলেদের কিছু দেওয়ার আগে কিছু না ভাবা এক্সপেকটেশন যে এটা করে করা উচিত। তো সেই ভেবে হয়তো আমার বাবা মা কিছু করতে চায়নি, বলে যে ছেলে খেলতে ভালোবাসে সেই কারণে দেওয়া। তো তোমার প্র্যাকটিস শিডিউল কিরম ছিল ওখান থেকে বারুইপুর ট্রাভেল করা? প্র্যাকটিস শিডিউল বলতে গেলে যখন গ্রামের বাড়ি থেকে বারুইপুরে প্র্যাকটিস করতে আসতাম, আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা 2 ঘন্টা ওখানেই যেত। সপ্তাহে প্রথমে স্টার্টিং এ 3 দিন প্র্যাকটিস হতো। তো শীত গ্রীষ্ম বর্ষা যখনই যা সিচুয়েশন হয় বাবা আমাকে প্র্যাকটিস করে নিয়ে যেত, মাঠে থাকা আমার সাথে 24 ঘন্টা মাঠে। তো এরকম স্টার্টিংই মানে খুব বরাবরই খুব প্রবলেম হতো। বারুইপুরে যেখানে প্র্যাকটিস করতে, তো ওখানে প্রপার ক্রিকেট ফেসিলিটি ছিল যেমন এখন পাচ্ছো, বা যতটা? না, তখন কিছুই ছিল না, একটাই কংক্রিট থাকতো।
একটাই নেটস। তো অনেক স্টুডেন্ট থাকতো, তার মধ্যেই কোনো রকম ব্যাটিং পাওয়া, কোনো রকম শুরু করা, সেখান থেকেই। স্টার্টিং থেকে কি ছিল পছন্দ, বেশি ব্যাটিং না বোলিং? স্টার্টিং প্রথমে ব্যাটিং করতে তো বরাবরই খুব ভালো লাগতো। প্রথমে স্টার্টিং করেছিলাম উইকেট কিপার ব্যাটসম্যান। তো যে টিমে খেলতাম সেই টিমে বোলার ছিল না বলে তো স্যার আবার কনভার্ট করালো বোলিং এ। স্টার্টিং থেকে অফ স্পিন? হ্যাঁ, স্টার্টিং থেকে। তো তারপর বেঙ্গল সার্কিটে যখন ঢোকার জন্য আম্বার রয় ট্রফি হয়, তো আন্ডার 14 কোথা থেকে খেলো? আমি আম্বর রায় ফার্স্ট খেলেছিলাম অরোরা বলতে পুরাগ বিশ্বাস কোচিং ক্যাম্প, ওখান থেকে ফার্স্ট খেলেছিলাম। আর যেখান থেকে আমার বেঙ্গল সিলেকশন হয়েছিল সেটা হচ্ছে অরূপ ভদ্র মেমোরিয়াল ক্রিকেট একাডেমি, ওখান থেকে আমার বেঙ্গল জুনিয়র লেভেলে সিলেকশন। তো আন্ডার 16 বিজয় মার্চেন্ট ট্রফি যখন ডেবিউ করলে, তখন তোমার কোচ কে ছিল? আমার ফার্স্ট বেঙ্গল ডেবিউ যখন হয় তখন কোচ ছিল মৈনাক সেনগুপ্ত। তো আমার ফার্স্ট ডেবিউ হয়েছিল আসামে। স্যার একটাই কথা বলেছিল যে ভাবিস না এটা তোর বোর্ড ম্যাচ বা স্টার্টিং ম্যাচ, তুই নর্মাল যেরকম ক্রিকেট খেলি সেটাই ভেবে খেল। আর সেই ম্যাচে সত্যি কথা বলতে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হয়তো কিছু করতে পারিনি, কিন্তু অ্যাজ এ বোলার আমি ফার্স্ট ম্যাচে 7 উইকেট নিয়েছিল। তো তোমার ব্যাটিং এর কোনো মেমোরি আছে আন্ডার 16 টুর্নামেন্টে? আমার ব্যাটিং মেমোরি বলতে যখন আমি সেকেন্ড ডিভিশন খেলছিলাম, যখন আমার 15 বছর বয়স ছিল, তখন আমি একটা রেকর্ড করেছিলাম একটা ম্যাচে 182 নট আউট, সেই ম্যাচে আবার 7 উইকেট। তো ওখান থেকে তোমাকে কতটা ব্যাক করে তোমার ক্লাব, বেঙ্গলে পুশ কতটা করে? বেঙ্গলে পুশ আমার মনে হয় আগে করতে হতো না, এখন করতে হতো, কারণ আগে অনেক প্রেশার থাকতো পারফরমেন্স করার। এখন যেমন কিছু করলেই পুশ করছে, আগে ওটা ছিল না, আগে নর্মালি পারফর্ম করলেই চান্স পাওয়া যেত। তুমি 16 খেলেছো, 19 খেলেছো, 23ও খেলেছো। তো 16, 19 আর 23, 16-এ তুমি শুরু করছো খেলা, আর 19, 23 পৌঁছাতে পৌঁছাতে তুমি অনেক খেলে নিয়েছো। তো ফার্স্ট তোমার কোনটা মানে কোনটা বেশি টাফ, 16, 19 আর 23? সব থেকে বেশি টাফ হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় ফার্স্ট ইনভলভ হওয়া, ঢোকা। সেটা আমার মনে হয় যখন জুনিয়র কোনো ক্রিকেটে যখন বেঙ্গলে ঢুকেছিলাম, কারণ 400 না 500 জনের ট্রায়াল ছিল, তো বেশি বল খেলারও চান্স থাকতো না। আমার মনে হয় ওটাই বেশি টাফ। আর কলকাতা মাঠে বা বেঙ্গল মাঠে যেখানে তুমি খেলেছো এতদিন, তোমার ফেভারিট কোচ কে, যে তোমাকে সবসময় গাইড করে, সবসময় তোমার জন্য অ্যাভেলেবেল থাকে? ফেভারিট কোচ বলতে ওরকম কেউ নেই, যতটা আমি আমার ছোটবেলায় কোচের সাথেই যা কিছু ডিসকাস হয় ওনার সাথেই করি, কারণ প্রত্যেক বছর ক্লাব চেঞ্জ হতে থাকে, তো ওরকম ফেভারিট কোচ হিসাবে কেউ নেই। আর বেঙ্গলের জন্য এতদিন খেলেছো, এত ম্যাচ খেলেছো, তো তোমার প্রাউডেস্ট মোমেন্ট কোনটা, যে ম্যাচটা তুমি ভুলতে পারবে না? সব থেকে প্রাউডেস্ট মুভমেন্ট আমার মনে হয় যে ম্যাচটা আমি ফার্স্ট ডেবিউ করেছিলাম, কারণ ওই ম্যাচের আমি আগে প্রচুর নার্ভাস ছিলাম, জানি না কি করব, ফার্স্ট ম্যাচ কেমন কি মনে হবে। তো ভাবতে পারি না এত ভালো পারফরমেন্স করব ওই ম্যাচে। আমি বোলিং ফিগারটা আমার মনে আছে, 30 ওভার বল করে 60 রান দিয়ে 15টা মেডেন, 7 উইকেট পেয়েছিলাম আসামের match। তো তুমি যখন বেঙ্গল খেলছিলে, তো সিএবি কতটা ব্যাক করেছে তোমাকে? সিএবি যদি ব্যাক না করতো হয়তো আজ এত দূর এত কন্টিনিউস এত খেলতাম না। প্রচুর সাপোর্ট করেছে, পারফর্মও করেছি। কোনো টাইম হয়তো ম্যাচ ভালো যায়নি বা কোনো সিজন ভালো যায়নি, তারপরেও আমাকে ব্যাক করেছে, নেক্সট ইয়ার খেলার সুযোগও করে দিয়েছে আমাকে। তো যারা কনসিস্টেন্টলি পারফর্ম করে, তোমার মনে হয় সিএবি তাদেরকে ভালোভাবে ব্যাক করে? অবভিয়াসলি সিএবি তাদেরকে ব্যাক করে, কারণ বলে না যে 100 জনের মধ্যে যে 2জন বেস্ট হয় বা একজন বেস্ট হয় তাকে তো দিতেই হবে জায়গা, সেরকম হয়। তুমি স্ট্যান্ড বাইতে ছিলে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, তো তখন তোমার খুবই ইয়াং এজ ছিল, আন্ডার 19 বা 16 ছিল, 16 বছর। তো তখন থেকে তুমি খুব অ্যাটাকিং ব্যাট করো। তো তোমার এই অ্যাটাকিং ব্যাটিং এর স্টাইলটা কি স্টার্টিং থেকেই, না তুমি দেখেছো যে এখানে মেরেই খেলতে হবে? না, আমার ছোট থেকেই মানে মেরে খেলাটা খুব পছন্দ থাকতো। ছোটবেলা থেকেই মানে আমার অ্যাটাকিং ব্যাটিং করা, যে মারবো গিয়ে বোলারের ওপর চড়ে ব্যাট করব, বোলারকে ভয় পাওয়াবো, এটা আমার ছোট থেকে খুব পছন্দ ছিল। আর যখন স্ট্যান্ড বাই ছিলে, তখন কোনো অ্যাডিশনাল প্রেসার ছিল বেঙ্গল থেকে বা বাড়ি থেকে যে খেলতে হবে? যখন সৈয়দ মুশতাক আলীতে চান্স পাই তখন আমার বয়স 16 ছিল, ক্লাস 10-এ যখন পড়ি। তখন ফ্যামিলি থেকে কোনো প্রেশার ছিল না, বাট প্রেশার আমার ওপর ছিল যে অত সিনিয়র দাদাদের সাথে কিভাবে থাকবো, কিভাবে কথা বলবো, কেমন কি ব্যাটিং করব। অত ফার্স্ট বোলিং স্পিড হয়তো খেলিনি কোনোদিন, তাদের সাথে ফেস করতে হবে, তখন দিন দাদাও ছিল, ওদের বল খেলতে হয়েছে। তো ওই নেটে যখন প্রথম ঢুকলে, তো কিরম এক্সপিরিয়েন্স ছিল? প্রথমে তো 3-4টে বল বুঝতেই পারিনি যে কখন বল বেরিয়ে গেছে, ভাবতেই পারছিলাম না যে এত পেস অ্যাডজাস্ট করবো কি করে, তারপরে খেলতে খেলতে অ্যাডজাস্ট হয়ে গেছে। বেঙ্গলের ড্রেসিং রুমে তোমার মানে ওদের সাথে, লেজেন্ডের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে তুমি, তো কি শিখতে পারলে, কি দেখলে যে 16-এ এই জিনিসটা নিয়ে আর এদের মধ্যে বেশি আছে? বেশি হচ্ছে কি ডিসিপ্লিন ওরা,
ওরা যখন কখন জানে ওদের কি কি করতে হবে, বাউন্ডারি একটা বলে না ক্রিকেটের ওয়ার্ল্ড টাইপের, সেই ভেতরে যখন ঢোকে পুরো ক্রিকেট নিয়েই থাকে। ক্রিকেটের বাইরে ওরা আদার্স লাইফ নিয়ে এনজয় করে, বাট শুধু যখন ক্রিকেট মানে শুধু ক্রিকেট নিয়েই থাকে। আর মেন তুমি যখন 23-তে সিজন শুরু হচ্ছিল 2 বছর আগে বা 3 বছর আগে, বেঙ্গল থেকে রেলওয়ে যে শিফট করলে, তো হঠাৎ তুমি একটা রেগুলার প্লেয়ার বেঙ্গলের জন্য, খুবই ইম্পর্টেন্ট অ্যাসেট। তুমি বলও করো, ব্যাটও করো, আর সবসময় তোমার টেন্ডেন্সি আছে তুমি যে কোনো হারা ম্যাচও চেঞ্জ করে দিতে পারো তোমার কুইক ফায়ার ইনিংস থেকে। তো এমন কি হলো যে তোমাকে বেঙ্গল থেকে রেলওয়েজ যেতে হলো? এমন কিছু না, যে কারণ জব, কারণ আমি অনেক ফার্স্টেই বললাম যে আমি অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করছিলাম। তো জবটা যখন আমার অফার এসেছিল, কারণ আমার কোনো হাতে অপশানও ছিল না যে জবটা নেওয়া না ছাড়া, তো আমি জবও নিয়েছি। তো রেলওয়েজ থেকেও প্রেশার আসছিল যে রেলওয়ে শহরে খেলার জন্য। আর তখন আমি বেঙ্গলেও কারেন্ট সব ম্যাচ খেলছিলাম, পারফরমেন্স করছিলাম। আমার কাছে ওই ডিসিশনটা নেওয়া খুব টাফ ছিল। তো 23-তে তুমি বুচিবাবু খেলে আসলে, খুব ভালো পারফরমেন্স করলে, একটা একটা লম্বা স্ট্যান্ড দিলে টিমকে, 100-6 ছিল, ওখান থেকে 290 করলে, আর উইকেটও নিচ্ছিলে 6-7 করে। তো তারপর 23 ওই সিজনটা তুমি হঠাৎ মিড সিজন তুমি চলে গেলে যে বেঙ্গল থেকে। তো না, ওই ডিসিশনটা হয়তো আমার কাছে নেওয়া খুব টাফ ছিল। ওই সময় আমি পারফর্মও করছিলাম, আর রেলওয়েজ থেকে প্রেশারও আসছিল, আর আমার ঠিক বন্ডিংও ভালো হচ্ছিল না কোচের সাথে। তো সেই কারণে আমার ডিসিশনটা নিতেই হলো। তো এখান থেকে যখন তুমি রেলওয়েজ গেলে, তো তোমার কতটা অ্যাডজাস্টিং, মানে ড্রেসিং রুমে অ্যাডজাস্ট করতে কতটা প্রবলেম হলো? ড্রেসিং রুম বলবো না, বরাবর বলো প্র্যাকটিস থেকে শুরু করে ওভারঅল যে অ্যাটমসফিয়ার থেকে ফেসিলিটি অনেক অনেক কম আছে ওখানে। এখানে যেমন তোমার সবসময় ফিজিও বা ট্রেনার এভরিথিং অ্যালাউ থাকে, ওখানে সবসময় পাওয়া যায় না, নিজে থেকেই সবকিছু করতে হয়। অত ভালো ফেসিলিটির রুম থাকে না এখানেকার মতো। তো ওইগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এই ডিসিশনটা তোমার একার ছিল না, তোমার কোচ ফ্যামিলি সবাই ইনভলভ ছিল? ডিসিশনটা বলবো না যে আমার একার ছিল, কারণ ফ্যামিলির দিকটাও আমাকে ভাবতে হচ্ছিল। বাবা মায়ের সাথে কথা বলেছিলাম, কোচের সাথে কথা বলার পরে আমি ডিসিশনটা নিই। ফেসিলিটি তো অনেক কম ছিল বললে। তো রেলওয়েজ আর বেঙ্গলে যে মেন জিনিস ফেসিলিটি না, যে এনভায়রনমেন্ট, যে কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, কতটা ডিফারেন্স? ডিফারেন্ট বলতে গেলে একটা, মানে এখানে যখন থাকি একটা প্রফেশন হিসেবে মনে হয় যে ক্রিকেটটাই মেন, ওখানে একটু অন্য টাইপের লাগে। কিন্তু সবকিছু বলতে গেলে এখন ওখানেও সেট হয়ে গেছে যে কেমন কি মেন্টালি, এখানকার থেকে ওখানে তোমাকে টিকে থাকতে গেলে বেশি মেন্টালি টাফ হতে হবে। তো তুমি এখন, তোমার এজ গ্রুপ আছে, আরেক বছর 23 আছে, তো তোমাকে জবের জন্য কোনো প্রেশার দেয় যে কাজ করতে হবে অফ সিজনে বা কিছু? না, সত্যি কথা বলতে আমি খুব লাকি, আমি যার আন্ডারে এখন আছি অফিসে, কোনো কিছু বলে না। ফার্স্ট আমাকে বলে যে তোমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ক্রিকেট, তুমি ক্রিকেটে মন দাও, ক্রিকেট নিয়ে তুমি এগো, অফিসের ব্যাপারগুলো ওরা আমরা নিজেরাই সামলে নেব। ওখানে সব পার্ট অফ ইন্ডিয়া থেকে আছে প্লেয়ার, ইউপি থেকে আছে, ব্যাঙ্গালোর, সাউথ, সব জায়গা থেকে আসছে প্লেয়ার। তো সব থেকে কুল কারা আছে, মানে একদম চিল? বলতে গেলে সব থেকে কুল দিল্লি, ইউপি, পাঞ্জাব, এরা হচ্ছে সব থেকে বিন্দাস কুল, মানে হাসি মজাক সবসময় চলতে থাকে। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো হয় না? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যখন সাউথ থেকে কেউ আসে একটু বুঝতে প্রবলেম হয়, বলতে প্রবলেম হয়, বাট ধীরে ধীরে যখন ওই বন্ধুত্বর আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যায়, তখন হয়তো না বললেও বোঝা যায় আমরা কি বলতে চাইছি বা কি করতে চাইছি। তো বেঙ্গল থেকে রেলওয়ে গেলে, এত বছর খেলার জন্য সার্ভিস দিলে তুমি বেঙ্গলকে, তো এখন তুমি কি মিস করো বেঙ্গলকে? অবভিয়াসলি খুব মিস করি, কারণ যেখান থেকে আমার বোর্ড ম্যাচের ডেবিউ হয়েছে, একটা আমার যে নাম, সে নামটা আমি করতে পেরেছি, সেই জন্য প্রচুর মিস করি। কোনো দিন ধরো ম্যাচ হলো বেঙ্গলের আগেনস্টে, কোনো 4 দিন ম্যাচ বা হোয়াইট বল ম্যাচ, তো তার আগের দিন তোমার মেন্টালিটি কিরম থাকবে? সেরকম কোনো আলাদাভাবে মেন্টালিটি থাকে না, নর্মাল ম্যাচ হিসাবে ম্যাচ খেলি। শুধু ভালো লাগে যে হয়তো অনেকগুলো বন্ধুর সাথে দেখতে পাবো, ওদের সাথে ইয়ার্কি ঠাট্টা, ওই ম্যাচটা হয়তো আরো বেশি আমি এনজয় করে খেলি। তোমার অ্যাটাকিং স্টাইল আছে ব্যাটিংয়ে, তো একটা ম্যাচ ধরো কোনো টান টান সিচুয়েশন হয়ে গেছে, আর ওখান থেকে ম্যাচটা বার করতে হবে, কিন্তু যতটা ক্রিকেট আমরা খেলি, সব কোচ বলে যে ধরে ধরে খেল, লাস্ট অব্দি নিয়ে যেতে, আর তোমার ব্যাটিং স্টাইল পুরো আলাদা, তুমি স্টার্টিং বল পেলেই মেরে দেবে। তো কোনোদিনও কোনো কোচ তোমাকে আটকেছে তোমার ন্যাচারাল স্টাইল এর আগেনস্টে? আমার ন্যাচারাল টাইম যখন আমি 16 বেঙ্গলে খেলাম, আমার কোচ বলতো যে যদি 6 মারতে গিয়ে আউট হতে ফাইন দিতে হতো। তো সেই বছর আমি আই থিঙ্ক মনে হয় 10,000-এর মতো ফাইন দিয়েছিলাম 6 মারতে গিয়ে আউট হয়ে। এইটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং ছিল, যে 6 যদি মারি যেন বাইরে যাই, আউট হলে ফাইন। তো আউটের কত টাকা ফাইন ছিল? আউট হলে পার ফাইনে ছিল 1,000 টাকা করে। মানে 10 বার তুমি আউট হয়েছে? আচ্ছা। তো এটা তুমি এটা নিয়ে এগোতে চাও, মানে এভলভ করতে চাও হিটিংকে নিয়ে, না তুমি একটু খেলা 4 ডেজের জন্য আনতে চাও? না, এখন যেমন সিচুয়েশন হিসাবে খেলতেছে খুব ভালো হয়েছে, সিচুয়েশন হিসাবে খেলাটা।
হয়তো ফার্স্ট বল যদি তোমার মারার দরকার পড়ে মারি, বা যখন মনে হয় একটু গেম চালানো সেখানে গেমও চালাই। বাট আমার প্রথম থেকেই হিটিং পছন্দ, আর শেষ অবধি আমি হিটিংই প্রেফার করবো। ক্লাব ক্রিকেট তোমার কলকাতা ময়দানের দিকে আছে, তোমার ক্লাব ক্রিকেটের ডেবিউ ক্লাব কোনটা? আমার ডেবিউ ক্লাব হচ্ছে ফার্স্ট ক্লাব হচ্ছে অরোরা, সেকেন্ড ডিভিশন যখন আমি ডেবিউ করেছি। তো ওখানে এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন তুমি জুনিয়র আন্ডার 14-16 থেকে একটা ওপেন টু অল মহলে আসলে, তো কেমন ছিল তোমার? আমার যখন 13 আই থিঙ্ক বয়স হবে, তখন যখন ফার্স্ট আমি সেকেন্ড ডিভিশন ম্যাচ খেলবো যে সিনিয়র দাদাদের সাথে, আমি খুব ভয় পেতাম যে কিভাবে কথা বলো। সবসময় বলতাম বাবা যে তুমি আমার পাশে থাকো, কথা বলো, আমি বুঝতে পারছি না কি করব। তো ধীরে ধীরে যখন খেলতে শুরু করলাম, ভালো পারফরমেন্স করলাম, তো তখন বন্ধুত্ব আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেড়ে গেছে। আর সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন যখন গেলে আর এক স্টেপ উপরে, তো তখন কি মেন্টালিটি ছিল? আমি সেকেন্ড ডিভিশন থেকে ডাইরেক্ট সুপার ডিভিশন খেলেছি, যে বছর ফার্স্ট ইয়ার সুপার ডিভিশন স্টার্ট হয়েছে সে বছর আমি ফার্স্ট ডাইরেক্ট সুপার ডিভিশন খেলেছি শ্যামবাজারের হয়ে। কোনো হিউজ কিছু ডিফারেন্স নাই, শুধু ওখানে হচ্ছে মেন্টালি আর খেলার ধরনটা একটু চেঞ্জ, কোয়ালিটি বেটার হয়েছে। বেঙ্গলে যেরকম ধরো ফিটনেস নিয়ে অনেকেই খাটে, বেঙ্গল যারা স্কোয়াডে থাকে, তো রেলওয়েজে ফিটনেস নিয়ে বেশি আছে না স্কিল নিয়ে? না, রেলওয়েসে ওরকম না, দুটোই দেখে। মানে আমাদের হাতে ওভারঅল অল ইন্ডিয়া থেকে প্লেয়ার আসে, তো তো ফার্স্ট কটা দিন আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বলতেই ওই একটু বেরিয়ে যায়। ট্রেনিংও যেমন হয়, নেটস ও স্কিলও হয়, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে হয়। আর এত বোর্ড ম্যাচ খেলার পর তুমি কোন টিমকে সব থেকে হাইয়েস্ট রেট করো, মানে টাফেস্ট? টাফেস্ট আমার কাছে কোনো টিমই মনে হয় না। যখন যে ম্যাচে আমি নিজে খারাপ খেলি তখনই মনে হয় যেন সামনের বোলারগুলো ভালো। আর কোনো বলার এমনি খুব ডিস্টার্ব করেছে মনে হয়, কোনো পেস বলার বা স্পিনার? আমার ডিস্টার্ব বলতে গেলে সেরকম তো কেউ ডিস্টার্ব করেনি, বাট আমি করেছি হয়তো বোলারদেরকে ডিস্টার্ব। আর এখানে যখন তুমি অনেক বড় বড় ক্লাবই খেলেছো, মোহনবাগান খেলেছো, মোহামেডান খেলেছো, তো তোমার এখানে ফেভারিট মানে কোন ক্লাবের মহলটা খুব বেশি ভালো লাগলো, মানে কোচ নিয়ে, কোচ থেকে প্লেয়ার নিয়ে? ফেভারিট কোনো কিছু নেই সেরকম একটা, সব ক্লাবই খুব ভালো, সবার ব্যবহার খুব ভালো, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো। ওরকম কোনো মনে হয়নি যে কোনো টিম কোনো কিছু খারাপ। তোমার হোয়াইট বলে অনেক রেকর্ড আছে, লাল বলেও তুমি খুব অলরাউন্ড পারফরমেন্স করো, তো রেলওয়েজ তোমাকে লাস্ট ইয়ার ওয়ানডে টিমে রাখেনি, তো তখন তোমার কি ছিল থিঙ্কিং, মানে? জানি না আমাকে হয়তো কেন রাখেনি, স্যারের হয়তো কোনো প্ল্যানিং ছিল, হয়তো হয়তো মনে হয়েছে আমার থেকে হয়তো বেটার কোনো প্লেয়ার পেয়ে গেছে, বাট আমি নিজেকে আরো বেটার বানিয়ে নিজেকে যেতে চাই যে হ্যাঁ আমি বেস্ট ওখানকার। আর লাল বলেও লাস্ট দুটো ম্যাচ খেলেছো রেলওয়েজের জন্য, পুরো সিজনটা তোমার বেকার চলে গেল, তো তখন ওই থিঙ্কিংটা কি ছিল যখন তুমি এখানে ক্লাব ক্রিকেট খেলছো আর তোমার টিম ওখানে খেলছে? আমি লাল বল পুরো স্টার্টিং থেকে সব ম্যাচ খেলেছি ওখানে, শুধু মাঝখানে একটা ম্যাচ চোটের জন্য খেলতে পারিনি। মাঝখানে আবার ওয়ানডে স্টার্ট হয়েছে এবছর, ওই কারণে ওয়ানডেতে রাখিনি। আবার মিড সিজনে এখানে ভালো পারফরমেন্স করার পরে, কনফিডেন্স আসার পরে ওখানে গিয়ে আবার ফের ভালো পারফরমেন্স করলাম। একটা ম্যাচে এখানে 180 সাম ক্লাব ম্যাচে রান করার পরে ওখানে গিয়ে পরের ম্যাচে ওখানে যখন বোর্ড ম্যাচ খেললাম 90 করেছে। তো তখন তোমার মানে কেমন ওয়েলকাম ছিল কোচের থেকে? কোচ তো বরাবরই আমাকে বলতো যে বিলিভ করতো যে তুই পারবি। হয়তো ওয়ানডে টাইমে কেন জানি না মনে হয়েছে হয়তো আমি পারবো না, তো সেই কারণে ওটাতে কোনো না, বাট সবসময় কোচ আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তুই বেস্ট, তুই পারবি, আমি জানি তুই করেও দিবি। ক্লাব ক্রিকেটে তোমাকে কোন কোচ মানে সব থেকে বেশি ভালো অ্যাডভাইস দিয়েছে? তুমি এত ক্লাব খেলেছো, এনি পার্টিকুলার কোচ যে তোমাকে অ্যাডভাইস? এমনি পার্টিকুলার কোচ যখন মোহনবাগান খেলেছিলাম, টুলটুল স্যার ছিল আমাদের, প্রণব নন্দী স্যার আমাদের, খুব স্ট্রিক্ট, খুব করে, কিন্তু প্রচুর মেন্টালি টাফ বানায়, সিচুয়েশন অনুযায়ী খেলা শেখায় আমাদের। ক্লাব ক্রিকেট তোমাকে অ্যাজ এ প্লেয়ার কতটা শেপ করেছে? ক্লাব ক্রিকেট, বেঙ্গল ক্রিকেট খেলতে গেলে বা যাই, তোমার ক্লাব ক্রিকেটটাই মেন। বলে না হাতি ঘোড়া হিসাবে তৈরি হয়, মানে মাটি থেকে যেমন, তো ঠিক তেমনই ক্লাব ক্রিকেটই তোমাকে বিল্ড করে, তুমি পরে সার্ভাইভ করবে কি করে স্টেট ম্যাচেসে। আর ক্লাব ক্রিকেট থেকে তোমার সিলেকশন হয় যখন বেঙ্গলের জন্য 1923, তোমার কি সবসময় ক্লাব ক্রিকেট পারফরমেন্স দেখা হতো না বোর্ড ম্যাচেরও দেখা হতো, তোমার কি মনে হয়? আমি টোটালি প্রথম 16 থেকে যখন ঢুকেছি, বা তার আগে যখন 13 গ্রুপ হতো সেখান থেকে 23, আমি সবসময় পারফরমেন্স করে গেছি, এমনকি ক্লাব ম্যাচও খেলেছি, সেখানেও পারফর্ম করেছি। আমার মনে হয় মাঝখানে একটা বছর হয়তো যে কোভিড ইয়ারে বাদ গেছিল, ওই বছর হয়তো কোনো ম্যাচ খেলতে পারিনি। বাকি সব সময় ক্লাব ম্যাচ থেকে বোর্ড ম্যাচ পারফরমেন্সই করেছে হয়তো। আর আমাদের কলকাতা মাঠে একটা বাজে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যে বাইরের ছেলে নিয়ে, তো ওটা তোমার পয়েন্ট অফ ভিউ কি, ওপিনিয়ন কি? বাইরের প্লেয়ার যখন, আমার মনে হয় আমরা নিজেরাই খারাপ খেলছি, অন্যদেরকে জায়গা করে দিচ্ছি, সেই কারণে হয়তো ওরা এসে খেলছে।
যদি আমরাই নিজেরা মনে করি যে আমাদের ছেলেরাই বা আমাদের এরাই ভাইয়েরাই বেশি ভালো প্লেয়ার, প্রেফারেন্স যদি দিই, তাহলে বাইরের ছেলে দরকার পড়ে না আমার মনে হয়। আর প্রথম যখন রক্স হলো, রক্স শুরু হয়েছে T20 এখানে, তো রক্স 1 বছর হলো, তারপর বাইজুস হলো। এবার যখন এই টুর্নামেন্টটা শুরু হয়েছে বিপিএল, এটা বেশি গ্ল্যামারাস, বেশি হেল্পফুল লোকাল প্লেয়ারদের জন্য। তো ফার্স্ট তোমাকে যখন কন্ট্যাক্ট করে ফ্র্যাঞ্চাইজি, তো ওই ওই মানে মোমেন্টটা কেমন ছিল? কে কন্ট্যাক্ট করলো বা আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করেছিল আমাদের টিমের ক্যাপ্টেন ঘরামিদা, সুদীপ ঘরামি। আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমে পিকড হয়েছিস, ওয়েলকাম আমাদের টিমে খেল, আমি আশা করবো তুই ভালো পারফরমেন্স করবি। তো ওই টাইমে আমার খুবই ভালো লেগেছে যে এমন একটা বড় প্ল্যাটফর্ম, এমন একটা বড় অপরচুনিটি, এত ভালো একটা ক্যাপ্টেনের আন্ডারে খেলতে পারবো, তো নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। লাইভ টিভিতে হচ্ছে কভারেজ, আর ইডেনেও এন্ট্রি আছে, তো ফ্যামিলি এসেছে ম্যাচ দেখতে? হ্যাঁ, ফ্যামিলি ম্যাচ এসছে দেখতে। ফ্যামিলি যখন ম্যাচ দেখতে এসেছিল, একটা অ্যাজ এ প্লেয়ার খুবই ভালো লাগছিল, এত ভালো একটা প্ল্যাটফর্মে জায়গায় খেলছি, পারফরমেন্সও করছি, ফ্যামিলি যখন খুশি হচ্ছে, এতে আমার অনেক ভালো লেগেছে। আর তোমার গ্রামে যখন তোমাকে টিভিতে দেখে লোকেরা, তো এখন তোমাকে কিরম ভাবে ট্রিট করা হয়? ট্রিট জানি না কেমন কি ঠিক, বাট যখন গ্রামে যাই, বাবা মায়ের সাথে যাই, বাবা মায়ের সাথে যখন পাড়ার লোকেরা খুব ভালোভাবে কথা বলতো, যে তোমার ছেলে খুব ভালো খেলছে, তুমি খুব কষ্ট করে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছো ছেলের জন্য, এত জায়গায় একটা যাচ্ছে তোমার ছেলে, তো বাবা মা যখন দেখি বাবা মা আহ, খুশি হয়, তখন বেশি প্রাউড ফিল মনে হয়। কারণ একটা টাইমে গ্রামের লোকেরাই বলতো যে ক্রিকেট খেলে কি হবে, আহ, আজ যাচ্ছিস কাল ছেড়ে দিবি, বাবাকে অনেক বাজে টোন টিটকিরি থেকে শুরু করে, যেমন গ্রামের দিকে হয় একে অপরের জন্য হিংসা টাইপের, সেরকম এখন হয়তো ওরাই হয়তো সাপোর্ট করে বলে না ভাই তুই পারবি। তো বেঙ্গল প্রো T20-তে তোমার টিম 2 বছর ধরে খেলছে, ফাইনাল হেরে যাচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু ফাইনালে পৌঁছাচ্ছে 2 বছর, 1 বছর জয়েন্ট উইনারও হয়েছে। তো তোমাদের টিমের এনভায়রনমেন্ট কি, এমন কি স্পেশাল যে স্ট্যান্ড আউট করছে সবার থেকে আলাদা? আমাদের টিমের মেন স্পেশাল বলতে গেলে আমরা সবাই একই এজ গ্রুপের, সবই জুনিয়র প্লেয়ার হিসাবে বলতে গেলে, তো আমাদের যখন খেলি একসাথে মনে হয় না যে কেউ আলাদা কেউ, আমরা যখন মনে করি যে একই ইউনিট, ম্যাচ জেতাতে হবে। আর যখন একজন কেউ ব্যাটও করে বাইরের বাকিজন আমরা চেয়ার আপ করতে থাকি, যখন একজন বলও করে, আমরা সবাই মিলে একসাথে তার সাপোর্টে থাকি। সুদীপ ঘরামি তোমাদের ক্যাপ্টেন, তো ও অ্যাজ এ প্লেয়ার আর অ্যাজ এ ক্যাপ্টেন কেমন মানুষ? আমার মনে হয় আমার লাইফে সবচেয়ে বেস্ট ক্যাপ্টেন হিসাবে মনে হয়। আর অ্যাজ এ মানুষ হিসাবে মানে এরকম ভালো বা কুল ক্যাপ্টেন কোনোদিন পাইনি আমি। বিপিএল এ তোমাকে হয়তো বেশি বল পেলে তুমি বেশি রান করবে, তুমি 9টা ইনিংস খেলো, যে 3টে ম্যাচে ব্যাটিংই পাওনি, তো তোমাকে মানে তুমি কোনোদিনও সাপোর্ট স্টাফের সাথে কথা বলেছো যে তোমার একটু ওপরে ব্যাট? না, আমি কথা বলেছি ক্যাপ্টেনের সাথে, ক্যাপ্টেন বললো দেখ তুই আমাদের টিমের মেন, ট্রুপের ইক্কা বলতো আমাকে যে তুই আমাদের মেন, হয়তো একটা ম্যাচে ব্যাটিং পাসনি, কিন্তু আমি তো বিলিভ করি যে একমাত্র ম্যাচ তুই ঘোরাতে পারবি এমন একটা সিচুয়েশনে, সেই কারণে হয়তো টিমের কোনো প্ল্যানিং ছিল বা কিছু এরকম। লাস্ট ইয়ারের কম্প্যারিজন যদি করি, এই বছর উইকেট খুব ভালো ছিল এডেনে, তো তোমাদের ফাইনালে 150 চেস করার কথা ছিল হাওড়ার এগেনস্টে, তো এমন ব্যাটিং কোল্যাপস হয়ে গেল, ওটার কোনো? এক একটা দিন বলে না ব্যাড ডে আসে, যে সবাই চেষ্টা করেছে ম্যাচ জেতার, কারণ ফাইনালের মতো জায়গায় এসছি মানে নিশ্চয়ই গ্রুপের ম্যাচগুলো সব ভালো খেলেছি, তো ফাইনালে ওরকম ব্যাটিং কোলাপস করবে কেউ বুঝতে, নিজে আমিও বাজে আউট হয়ে গেছি, হয়তো আমি থাকলে আমি ম্যাচটা জিতে আসতে পারতাম। তো ফ্র্যাঞ্চাইজি থেকে তুমি বললে খুব ভালো সাপোর্ট পাও, বন্ডিংও ভালো, তো তুমি আগামী বছরও এদের জন্য খেলতে চাইবে? অবভিয়াসলি যদি ওরা অফার করে, টিমের এমন যদি অ্যাটমসফিয়ার থাকে, সবাই যদি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তো অবশ্যই আমি খেলাতে চাই। রেলওয়েজ থেকে, রেলওয়েজে জব করছো, এবার বেঙ্গল থেকে কি কোনো অফার আসে যে আবার বেঙ্গল জয়েন করো বা ব্যাক করো? ওরকম না, সিনিয়র দাদারা কোচেসরা বলেছিল যে 23 বা সিনিয়র এসে হোয়াইট বল খেলে খেলে, তো এখন অবধি আমি হয়তো অতটা শিওরলি ভাবিনি এই জিনিসটা, হয়তো আপকামিং ইয়ার হয়তো আমি আসতেও পারি না। তো এখানে ক্লাব ক্রিকেটে তুমি যখন খেলো, তো অনেক কোচের সাথেই দেখা হয়, তো তুমি কি মানে টায়ার্ড হয়ে গেছো কৈফিয়ত দিতে দিতে যে কেন তুমি রেলওয়েজে গেলে বা কিছু? না, ওরকম ঠিক না, বেশিরভাগই আমি একটাই কথা বলেছি যে আমার ফ্যামিলির দরকার ছিল জবের, সেই জন্য আমি রেলওয়ে শিফট করতে হয়েছে আমার। তোমার এই ডিসিশন নিয়ে তুমি হ্যাপি আছো? কিছু কিছু এমন ডিসিশন হয়তো নিতে হয় যেটাতে নিজের মনকে না, নিজের ফ্যামিলির দিকেও তাকাতে হয়। আর এখান থেকে তোমার এই কথাটা মানে কতটা বিশ্বাস যে জব করার পর রেলওয়েজ থেকে ওঠা একটু টাফ আর বেঙ্গল থেকে ওঠা একটু
মানে তাড়াতাড়ি তুমি উঠতে পারবে আইপিএল বা ইন্ডিয়ার জন্য? বেঙ্গল অবভিয়াসলি সবসময় একটা বড় স্টেট, হাইলাইট স্টেট। রেলওয়েজ অতটা কেউ প্রেফার করে না, কিন্তু আমার মনে হয় যে বেস্ট সে যে কোনো জায়গা দিয়ে হয়তো ফুটে উঠবে। আমি যেরকম জায়গা থেকে খেলে বেঙ্গল অব্দি আসতে পেরেছি, হয়তো রেলওয়েজের মতো জায়গা থেকে খেলেও বড় জায়গাও যেতে পারি। আমাদের রেলওয়েজে একটি খুব বড় নাম আছে এখন, আশুতোষ শর্মা। তো আশুতোষ শর্মার সাথে কোনোদিনও আলাপ হয়েছে? সামনে একবার কথা হয়েছিল, তখন মানে না দাদা আমাকে চিনতো না আমি দাদাকে অতটা চিনতাম ভালোভাবে। একসাথে একবার ক্যাম্পে দেখা হয়েছিল, যখন হাইলাইট হয়ে যাওয়ার পরে তো এখন তো দাদাই। এখন তুমি 23 খেলবে, তো তোমার কতটা আশা আছে যে তুমি এই সিজনটাই জাম্প করতে পারবে ডাইরেক্ট সিনিয়রে? আমি কখনোই কোনো ম্যাচ হিসাবে বা কোনো বড় আশা রাখিনি যে এবছর খেলেই সিনিয়র খেলতে হবে বা এ নয়। আমি 16 থেকে সিনিয়র ক্যাম্পেও গেছি, হয়তো মাঝখানে হয়তো আরও পারফরমেন্স করলে সিনিয়র খেলতাম, খুব হয়নি। বাট কোনো ইয়ারই আমি এটা ভাবিনি যে এই বছর বেস্ট পারফরমেন্স করে সিনিয়রে যেতে হবে বা ভালো জায়গায় যেতে হবে। আমি শুধু এটা ভাবি যে এই ম্যাচটা সামনে আসছে সেটাই আমার লাইফের বেস্ট ম্যাচ। এর থেকে পরের ম্যাচ পাবো কিনা জানি না, এটাই আমার কাছে লাস্ট ম্যাচ অ্যান্ড বেস্ট ম্যাচ হিসাবে আমার খেলা উচিত। তো তোমার এই শিডিউল নিয়ে, অফ সিজনের শিডিউল, তো তোমার কি থাকে অফ সিজন শিডিউল? মানে সিজনের ইয়ে নেই, চাপ নেই, আর অফিসেরও কাজ নেই, তো তোমার অফ সিজন তুমি কিভাবে প্রিপেয়ার করো আপকামিং? আমাদের এখন তো বহুত লম্বা সিজন হয়ে গেছে, বোর্ড ম্যাচের পরে ক্লাব ম্যাচের পরে এখন বিপিএল হয়ে গেছে, তো বেশি অফ সিজন বলাও যায় না। আর কিছুদিন পরে রেলওয়েজের ক্যাম্পও স্টার্ট হবে। এই কটা দিন নর্মাল বাড়িতেই ফ্যামিলির সাথে বেশি সময় কাটাই, কারণ রেলওয়ে চলে যাওয়া মানে মাসকে মাস বাইরে, ক্যাম্প থেকে ম্যাচেস থেকে শুরু করে পুরো বাইরে, ফ্যামিলির সাথে সময় কাটানো যায় না। এই টাইমে বেশি ফ্যামিলির সাথে সময় কাটা আর নর্মাল প্র্যাকটিসেই। তুমি লাল বল আর হোয়াইট বলে বেশি মানে কোনটা পছন্দ করো? অবভিয়াসলি হোয়াইট বল। হোয়াইট বল, কারণ ওখানে তোমার হিটিং। হিটিং না, মানে আমার ভালো লাগে ছোট ফরম্যাট খেলতে বা হোয়াইট বল খেলতে। এমন না যে রেড বলে আমার ভালো লাগে না, রেড বলেও পারফরমেন্স করি, পারফরমেন্স হয়, বড় রান করেছি, উইকেটও নিয়েছি। বাট আমার খুব ভালো লাগে হোয়াইট বল। তো কোনো এমন টুর্নামেন্টে স্কাউট বা কিছু কন্ট্যাক্ট করেছে তোমাকে? না, এখন অব্দি তো কোনো কন্ট্যাক্ট করেনি আমার সাথে। হয়তো কিছু কমতি করেছে, নেক্সট ইয়ার বা আপকামিং ইয়ারে আরো বেটার করবো, হয়তো নেক্সট ইয়ার হতে পারে। জব হওয়ার পর অনেক প্লেয়ার রিল্যাক্স হয়ে যায়, যে একটা স্টেবিলিটি চলে আসে, সিকিউরিটি চলে আসে। তো তোমার থিঙ্কিং জব পাওয়ার পর কেমন আছে, কি এটাতে কন্টিনিউ করবে? আমি প্রথমে বললাম, এখনো বলছি যে জবটা নিতে হয়েছে কারণ ফ্যামিলির সাপোর্টের জন্য। আমার ড্রিম বড়, জবের জন্য নয়। জবটা নিতে হয়েছে ফ্যামিলি সাপোর্ট করার জন্য, সেই কারণে নিতে হয়েছে। আমার ড্রিম বড়, আমি সেটার পেছনেই এখনো দৌড়াচ্ছি আর পরেও দৌড়াতেই থাকবো। আর এখানে ক্লাব ক্রিকেটে, তুমি ক্লাব ক্রিকেট শ্যামবাজার খেলেছো, মোহামেডান খেলেছো, মোহনবাগান খেলেছো, তো আগামী বছর কোন ক্লাবে খেলতে পারো? এখন অবধি তো সেরকম কিছু ঠিক করিনি, যত সম্ভব নাই মোহনবাগান নাই ভবানীপুর খেলার ইচ্ছা। তো তোমার ড্রিম ক্লাব কি আছে, তুমি কোন ক্লাব খেলতে চাও এখানে রেগুলার? আমার ড্রিম ক্লাব বলতে গেলে বড় ক্লাব মোহনবাগানও খেলেছি, সব বড় বড় ক্লাব থেকে অফারও এসছে। বাট আমার মনে হয় আমার ড্রিম ক্লাব যেখানে আমি ফার্স্ট ক্লাব ম্যাচ স্টার্ট করেছি সেটাই আমার ড্রিম ক্লাব হিসাবে। আর একটা তোমার ড্রিম সিজন কি হতে পারে, কতটা রান আর কত উইকেট? আমার ড্রিম সিজন হিসাবে আমি খেলেছিলাম 16-এ যখন ছিলাম আমি আমি সে বছর বাংলাদেশ ট্যুর হয়েছিল। আমি সে বছর 500 রান করেছি বাংলাদেশ ট্যুরে এগেনস্টে। প্র্যাকটিস ম্যাচে 600 রান করেছি, বোর্ড ম্যাচে 600 রান করেছি, ক্লাব ম্যাচে 600 রান করেছি, আর এমনকি অল ইন্ডিয়াতে ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলাম জোন ম্যাচে। সেখানেও আমি 450 না কত রান করেছিলাম আর 20টা সামথিং উইকেটও নিয়েছিলাম। সেখানে আমি প্রাইজ পেয়েছিলাম ম্যান অফ দ্য সিরিজ, অল ইন্ডিয়াতে বেস্ট ব্যাটসম্যান হয়েছিলাম। তো ওই জোন থেকে তারপরে আর আগে কি হলো ওই জোনের পর, জেডসি এর পর? জেডসি এর পরে অল ইন্ডিয়া আমাদের আন্ডার 16 ইন্ডিয়া ক্যাম্প হয়েছিল, সেখানে গিয়েছিলাম। ওখানে আমাদের ট্যুর হওয়ার কথা ছিল বড় বড় জায়গায়, জানি না কেন হয়নি। তো আমার মনে হয় ওখান থেকেই মানে আর 19 এনসিএ তুমি করেছো, 19 জেডসি এ? না, 19 জেটসে যে বছর দুটো বছর আমার হওয়ার কথা ছিল সেই দুটো বছর, একটা বছর কোভিডে নষ্ট হয়ে গেল আর একটা বছর লাস্ট ইয়ার ছিল। আমি সে বছর 6টা ম্যাচে 30টা উইকেট আর 400 রান করেছিলাম। আর সে বছর আমার লাস্ট ইয়ার ছিল, আর লাস্ট ইয়ার বয়স থাকলে এনসি হয় না, সেই কারণে করতে পারি। আর ক্লাব ম্যাচে যখন ক্রুশাল একটা ম্যাচ হয়, ওপরের ম্যাচ হয়, গরমকাল, তখন বেশিরভাগ সিঙ্গেল ফিঙ্গেল নেয় না ব্যাটসম্যানরা, ভালো ব্যাটসম্যানরা নেয় অবভিয়াসলি, কিন্তু তোমার সবসময় থিঙ্কিং অ্যাটাকিং। তো তখন ড্রেসিং রুম থেকে যা মেসেজ আসে, যদি মেসেজ বলে যে আসতে খেলো, তো তুমি ওটা কতটা শোনো আর কতটা ইগনোর করো? হ্যাঁ, শুনতে তো হয়, কারণ হয়তো যখন আমি যে সিচুয়েশনে আছি সেটা হয়তো আমি আমার দিক দিয়ে চিন্তা করার থেকে আরো 4-5টা যখন
বাইরে থেকে আসে, আমি চেষ্টা করি ওদের কথা শুনে নিজেকে মানে সেরকমভাবে ম্যাচটাকে চালানোর। বেশি ওই সময় নিজেকে প্রেশার দিই না, কারণ অলরেডি মেন্টালি হেলথ টাফ থাকে, বহুত মানে হয়ে যায়, স্ট্রেসফুল করি। তো বেশি নিজেকে প্রেশার দিই না, নর্মাল গেম চালাতে থাকি। বেঙ্গল থেকে এখন 3-4 জন খেলছে ইন্ডিয়া টিম। আর বেঙ্গল থেকে আইপিএল এখন শুধু 1-2 জনই খেলছে, মানে রেগুলার। অভিষেক পোরেল খেলছে, মুকেশ কুমার খেলছে। তো তোমার এই কথাটা কতটা বিশ্বাস যে বেঙ্গল থেকে পারফরমেন্স করলেও না? এটা বলা ঠিক ভুল বলা হবে আমার মনে হয়। বেঙ্গলে পারফরমেন্স করতে হবে, যে সাপোর্টও আছে ভালো। আমার মনে হয় অল ইন্ডিয়া থেকে যদি কেউ বেস্ট প্লেয়ার ভালো টেকনিক্যালি বা কিছু হয়, সেটা হয়তো আমাদের স্টেট থেকেই বেরোয়। যে কটা ছেলে বেরোয় খুবই বেস্ট। এখন যেমন আকাশদীপ ইন্ডিয়া খেলছে রেগুলারলি, উইকেটও নিচ্ছে, ম্যাচও জেতাচ্ছে। তো ফেসিলিটিও সেরকম, সাপোর্টও সেরকম, আর সেরকম চান্স পেলে নিশ্চয়ই হয়তো আমাদের আরো অনেক প্লেয়াররা এরকম নাম হবে। আমার গ্রামে এখন তুমি বললে আগে ফেসিলিটি ছিল না খেলার, তো এখন তোমার এত প্রোগ্রেসের পর ওখানে কি কোনো ক্যাম্প বা কিছু হয়েছে? না, না, আমার এখন ওখানে কোনো ক্যাম্প তৈরি হয়নি, বাট ওখানকার ছেলেরা, ওখানকার আমার বাবার বন্ধুর ছেলেরা যারা আমার বয়সী বা আমার ভাইয়ের বয়সী, তারা বারুইপুরে আসছে প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করছে দেখে ভালোও লাগছে, যে আমার কারণে হয়তো কিছু ছেলে পজিটিভ রাস্তায় এসছে, প্র্যাকটিস করছে ক্রিকেট নিয়ে, ভালো জায়গায় টাইম স্পেন্ড করছে, এটা দেখে খুব ভালো লাগে। এখন অফ সিজনে যখন বাড়িতে আছো, তো ওই ক্যাম্পে তুমি যাও, ভিজিট করো? অবভিয়াসলি যখনই সময় পাই আমি ওই ক্যাম্পে যাই। আহ, মানে, সময় কাটাই বন্ধুদের সাথে বা ছোট ছোট ভাইদের সাথে, খুব ভালো লাগে। তো তোমার এত স্ট্রাগলিং একটা লাইফ ছিল, তো মানে তোমার জার্নিকে তুমি কতটা রেট করবে, যে তুমি কতটা স্যাটিসফাই এই জার্নি নিয়ে? স্যাটিসফ্যাকশন লাইফে হয়তো কোনোদিন আসা উচিত না, যতটুকুই যাচ্ছি আমার মনে হয় যে আরো আসা বাকি, আরো করা বাকি, আরো হওয়া বাকি আছে। তো আমার আমার শো যাদের, তোমার কথা যারা শুনছে, যারা ইয়াং ছেলেরা যা শুনছে, যে সেকেন্ড ডিভিশন শুরু করবে, তো তাদেরকে কোনো মেসেজ দাও হার্ডওয়ার্ক নিয়ে? হার্ডওয়ার্ক বলতে গেলে ছোট থেকে যেমন প্র্যাকটিস করে আসছো তেমনই প্র্যাকটিস করো, আরো মন দিয়ে ক্রিকেট খেলো, আরো টাইম মাঠে কাটাও। যেখানে তুমি সময় দেবে সেখান থেকে কিছু না কিছু ফিডব্যাক পাবে। তোমার বেঙ্গল বেঙ্গল থেকে যা সাপোর্ট ছিল, তো রেলওয়েজ থেকেও তো সেরকম সাপোর্ট তুমি পাবে না, কারণ জবও আছে। ঠিক আছে, আর তোমাকে জবও করতে হবে। তো কিছু টাইম পর জব ছাড়া যায় আর ব্যাক করা যায় উইদাউট পেইং এনি ফাইন। তো তোমার ওটা নিয়ে কোনো থিঙ্কিং আছে? না, এরকম এখন অব্দি কিছু ভাবিনি। এখন তো নর্মাল, আমি জব পেয়েছি, খুশি, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। আর পরে এটা ভাবা যাবে, এখন তো কিছু ভাবিনি। এখন যেখান দিয়ে পাচ্ছি, রেলওয়েজ বোর্ড ম্যাচ খেলা হচ্ছে, খেলছি, পারফরমেন্সও করছি, এখন ওখানে থাকার ইচ্ছা আছে। তো তোমার এই পাওয়ার হিটিং এর একটা যে হাইপ আছে, যে টপিক গেম মেরে দেবে বা কিছু, এটার থেকে তুমি অনেক নেগেটিভ জিনিসও অনেকে বলে যে ও গিয়ে আউট হয়ে যাবে। তো এটা নিয়ে তুমি কি ক্ল্যারিফাই করতে চাইবে? দেখো, আমি নিজের উপর বিলিভ রাখি যে আমি যেটা পারবো হয়তো আর কেউ করতে পারবে না, সেই বিলিভটা হয়তো আমার মধ্যে আছে। বা আমি চেষ্টা করি যে কোনো ম্যাচে গিয়ে, যেমন 6 মারলে সবাই তালিও মারে, আউট হলে সেমন বলেও যে এখন দরকার ছিল না, কি দরকার, ঠিক সেরকম একটা ব্যাপার। বাট আমার যে অ্যাটাকিং খেলা, যে আমার যে নাম হয়েছে, সেই অ্যাটাকিং খেলার জন্যই নাম হয়েছে, আর আমি সেই খেলাটাকেই প্রেফার করবো আরো এগিয়ে নিয়ে যাওয়া। তো আজকে কথা বললাম তৌফিক উদ্দিন মন্ডলের সাথে। খুবই অ্যাটাকিং ব্যাটসম্যান, বাট ভেরি কাম অ্যান্ড কোয়াইট। বাইরে অ্যাজ এ নেচার, অ্যাজ এ হিউম্যান খুবই কাম অ্যান্ড কোয়াইট। অ্যাজ এ গেস্ট না, অ্যাজ এ ফ্রেন্ড কথা বললো। আর অনেক কিছু শিখতে পারলাম, আর আপনারাও হয়তো জানতে পারবেন কতটা স্ট্রাগল করে, কতটা পিছিয়ে ছিল ওর জায়গাটা, ওর বাড়ির জায়গা যেখান থেকে ও ক্রিকেট খেলছে। আর ওখান থেকে একটা এস্টাবলিশ প্লেয়ার হয়েছে, বড় বড় ক্লাব ওকে কন্ট্যাক্ট করছে। তো আমি চাই যে আপনারা এই এপিসোডটা দেখুন, আর অনেকে ইন্সপিরেশন পাবেন হয়তো খেলার জন্য, যারা গিভ আপ করছে। তো দিস ওয়াজ তৌফিক উদ্দিন মন্ডল। তৌফিক, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। একটাই কথা বলবো, ভাইরা নতুন হয়তো চ্যানেল খুলেছে, তোমরা সবাই সাপোর্ট করো, নতুন নতুন বড় বড় প্লেয়ারদের ইন্টারভিউ শুনতে পারবে, তাদের স্ট্রাগল লাইফের ব্যাপারে শুনতে পারবে। তোমরা হয়তো নতুন ক্রিকেট খেলা স্টার্ট করছো, তো তোমাদেরও হেল্প হতে পারে। আর দিস ওয়াজ দ্য শো ফর টুডে। কিপ ওয়াচিং, and I'll be back with another episode.